1977 সালে এক ঐতিহাসিক প্রেক্ষাপটেই কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়। তখন রাজনীতিতে বাংলাদেশে একটা ভ্যাকিউম চলছিল। অস্ত্রের ঝনঝনানির কারণে 71 পরবর্তী এই দেশে এক মাৎসন্যায় অধ্যায় শুরু হয়েছিল এবং বামরা তখন রাষ্ট্রযন্ত্রকে চ্যালেঞ্জ করেছিল তারা, কারণ তারা এই দেশে কমিউনিস্ট শাসন চেয়েছিল। যখন এই দেশে কমিউনিস্ট শাসন তারা পায় নাই, তখন সর্বহারা পার্টি গঠন করে সিরাজ শিকদারের নেতৃত্বে অস্ত্রাগার লুণ্ঠন করে তারা প্রচুর অস্ত্র আর ব্যাংক লুণ্ঠন করে প্রচুর অর্থ এগুলো মজুত করে রাষ্ট্রের বিরুদ্ধে একের পর এক তারা অভিযান প্রেরণ করেছে। তখন ইতিমধ্যেই শেখ মুজিব কর্তৃক ইসলামী দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। দেশের সকল রাজনৈতিক বন্দোবস্তকে কুক্ষিগত করে বাকশাল কায়েম করে ফেলা হয়েছিল। এর এগেইনস্টে মানুষ ফুঁসে উঠেছিল। এই ফুঁসে ওঠার চূড়ান্ত পরিণতি গিয়ে দাঁড়িয়েছিল যে শেখ মুজিবকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। এদেশে একটা দুর্ভিক্ষ তারা লুটপাটের কারণে তৈরি করেছিল। দেশে একটা অ্যানার্কি সিচুয়েশন স্বাধীনতা পরবর্তী, অথচ স্বাধীনতা উত্তর এই দেশে যে পরিমাণে সহযোগিতা পেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে টোটাল ইউরোপ সেই পরিমাণে সহযোগিতা তারা পায়নি। প্রায় $100 বিলিয়ন কাছাকাছি যুদ্ধোত্তর এই বাংলাদেশ সহযোগিতা পেয়েছিল, কিন্তু এই সহযোগিতার সকল টাকাগুলোই আওয়ামী ফ্যাসিবাদ, তখন তারা ছিল বাকশাল, এই বাকশাল সব লুটে পুটে খেয়েছে। মুক্তিযোদ্ধা যারা নিজেদেরকে ওইখানে আওয়ামী লীগের অধীনস্থ ছিল, তারা একটা অংশকে সাপ্রেস করত মুক্তিযোদ্ধাদের। এবং আপনারা দেখবেন তখন অনেক সেক্টর কমান্ডার, মেজর আব্দুল জলিল, তারপরে আরো যে সেক্টর কমান্ডারগুলো ছিল, কিছু কিছু সেক্টর কমান্ডারদের উপরে অবর্ণনীয় নির্যাতন, জেল জুলুম নেমে এসেছে। যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে হয় হত্যা করা হয়েছে অথবা কারাগারে নিক্ষেপ করা হয়েছে। একটা সেক্টর কমান্ডারও স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে নাই, সকল সেক্টর কমান্ডারকেই হত্যা করা হয়েছে, কারণ তারা বাংলাদেশের কথাগুলো বলেছিল। রাজনৈতিক যারা নেতা ছিল, এই নেতাগুলো নেতৃত্বের সময়, মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে তারা বাংলাদেশে অবস্থান করে নাই, যার ফলে এই সময় কত মা বোনের শ্লীলতাহানি হয়েছে। কি অনুপ্রেরণা নিয়ে সেদিন মুক্তিযুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিধার প্রতিষ্ঠার জন্য, তারা এটা বেমালুম ভুলে গিয়ে তাবেদারি করা শুরু করেছিল একটা রাষ্ট্রের, যার করুণ পরিণতিতে দেশে মাত্র 3 বছরের ব্যবধানে একটা বড় ধরনের দুর্ভিক্ষও তৈরি হয়েছিল। কল্পনা করা যায় না, দেশে এত বড় শিফটিং হওয়ার পরে শেখ মুজিব, তিনি এত অবিসংবাদী নেতা ছিলেন স্বাধীনতার পূর্বে, সেই নেতা মৃত্যুবরণ করার পরে রাস্তায় একটা মানুষ পর্যন্ত নেমে প্রতিবাদ করে নাই। কত ক্ষুব্ধ মানুষ হয়ে গিয়েছিল। মানুষ দারিদ্র পীড়িত হওয়ার কারণে পেটে পাথর বেঁধে চলতো। তৎকালীন বাংলার ইতিহাসগুলো পড়ে দেখবেন কত ক্ষুধার্ত নিপীড়িত জীবনযাপন মানুষ করত। এরপরে 75-এর পরেও মানুষ চেয়েছিল একটা স্বাধিকার পরিবর্তন আসবে, তো বারংবার সেই রাস্তাটা হারিয়েছে। স্বাধীনতার পরে শেখ মুজিব যখন বাকশাল কায়েম করেছিল আর রক্ষী বাহিনী গঠন করেছিল, তখন যত ছাত্র সংগঠন, বাম ছাত্র সংগঠন ছিল, তাদের উপরে চরম দমন নিপীড়ন চালিয়েছিল। কিন্তু শেখ মুজিবের মারা যাওয়ার পরে ছাত্রলীগের অবস্থা হয়েছিল বর্তমান বাংলাদেশে যে অবস্থা, সে একই অবস্থা বিরাজমান ছিল তাদের। তারা কোনো মাথা উঁচু করে কথা বলতে পারত। তখন একটা ক্রাইসিস তৈরি হয়েছিল। যদিও তখন বামরা অস্ত্রের রাজনীতি করত, কারণ প্রচুর পরিমাণে অস্ত্রাগার তারা লুট করে, তাদের কাছে প্রচুর অস্ত্রের মজুদ ছিল। তারা এক একটা জায়গায় চ্যালেঞ্জ করে বলতো, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং ইউনিভার্সিটিতে, যে বামদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে প্রশাসনকে তারা চ্যালেঞ্জ করতে পারে 1 সপ্তাহ 10 দিন, এরকম চ্যালেঞ্জ তারা করত। এত অস্ত্র তাদের কাছে ছিল। এই অস্ত্রের বিপরীতে শিক্ষার্থীরা কলম ফেলে দিয়ে অস্ত্র ধরে নিয়েছিল, ভীত বিহব্বল হয়ে পড়েছিল। ক্যাম্পাসগুলো এক অ্যানার্কি সিচুয়েশন তৈরি হয়েছিল। আর কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন তখন নাই। শেখ মুজিবের মৃত্যুর পরে সেখানে সেনাবাহিনী যখন ক্ষমতায় আসলো, তখন জেনারেল এরশাদের একটা ছাত্র সংগঠন তৈরি করেছিল। তারাও বাম ঘেঁষা এবং প্রচুর অস্ত্রের মজুদ তাদের কাছেও ছিল। এরকম একটা সিচুয়েশনে যখন ক্রাইসিসটা রিমুভ করতে হবে, তখন ইসলামী ছাত্র শিবির 1977 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করেছিল। 1-2 বছরের ব্যবধানে ছাত্র শিবিরের জনপ্রিয়তা সারা বাংলাদেশে মাত্রা ছাড়িয়ে গিয়েছিল এবং শিক্ষার্থীরা এই অসুস্থ বন্দোবস্তের এগেইনস্টে ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপদ্ধতি, কর্মপন্থা, সৃজনশীল কর্মকাণ্ড, এগুলো তারা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। তখনকার সময়ে ছাত্র দলের জন্ম হয় নাই। ছাত্র দলের জন্ম হয় ছাত্র শিবিরের 2 বছর পরে, 79 সালে, যখন জিয়াউর রহমান বিএনপি গঠন করলেন। এরপরে ছাত্র দল তিনি গঠন করেছিলেন। তখন ছাত্র সংসদ নির্বাচন 78, 89 এবং 78, 79, 80, এই সময় যে ছাত্র সংসদগুলো নির্বাচন হয়েছিল, আপনারা দেখবেন সেই ছাত্র সংসদগুলোতে একচেটিয়া ইসলামী ছাত্র শিবির তখন বিজয় অর্জন করেছিল। সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুরো প্যানেল সহ, বিএল কলেজ, ভিক্টোরিয়া কলেজ,
কেসি কলেজ, এমসি কলেজ, কমার্স কলেজ, খুলনা কমার্স কলেজ, খুলনা মহসিন কলেজ, চিটাগাং কলেজ, বিভিন্ন জায়গায় যখন নির্বাচন হয়েছিল 1 বছরের ব্যবধানে ইসলামী ছাত্র শিবির ওইগুলো ছিল তখন বড় বড় কলেজ। আমাদের এত ইউনিভার্সিটি, 3-4 ইউনিভার্সিটি ছিল তখন বাংলাদেশ, 4টা ইউনিভার্সিটি। আর বাকি সব ছিল কলেজগুলো ছিল ইউনিভার্সিটির চাইতেও বড়। এগুলো হচ্ছে বর্তমান সময়ে ইউনিভার্সিটির চাইতে ইফেক্টিভ ছিল। এই প্রতিটা কলেজ যেখানে 20,000 15,000 করে স্টুডেন্ট পড়াশোনা করতো, এই কলেজগুলোতে একচেটিয়া ইসলামী ছাত্র শিবির ছাত্র সংসদে বিজয় অর্জন করেছিল। এটা এমন না যে 25 সালে এসে প্রথম ছাত্র শিবিরের রক্তযাত্রা শুরু হয়েছে। এই ছাত্র সংসদের বিজয়ের ইতিহাসটা একেবারেই স্বাধীনতার পরে যখন ছাত্র সংসদ শুরু হয় তখন ইসলামী ছাত্র শিবির প্রতিটা ছাত্র সংসদে ফাইটিং করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ শুরু থেকে ইসলামী ছাত্র শিবির নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখানে যারা রাজনীতি নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রযন্ত্রে ছিল, তারা আমাদেরকে দাঁড়াতে দেয় নাই। বরং ছাত্র সংসদ নির্বাচনে ক্যাম্পেইন করার সময় আমাদের ভাইদের উপরে বোমার আঘাত করা হয়েছে। পা হারিয়েছে আমাদের ভাইয়েরা। তোফাজ্জল হোসেন, ওস্তাদ তোফাজ্জল হোসেন এখনো পর্যন্ত পা হারানো ক্ষত নিয়ে বয়ে বেড়ায়। আমার এমন অনেক ভাই আছে যারা হাত হারিয়েছিল সে বোমার স্প্রিন্টারের আঘাতে। ছাত্র শিবির অনেক ছাত্র সংসদ বয়কট করেছিল। আলহামদুলিল্লাহ তখন এমন একটা পরিস্থিতির মধ্যেও তখন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভোট পেয়েছিল। তা আমাদের এই যাত্রাটা তখনকার সময়ে যখন উত্থানটা দেখেছিল, তখন আধিপত্যবাদীরা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির যাতে উত্থান না হতে পারে তখন সংঘবদ্ধ হয়ে তারা একটা কমিউনিটি গঠন করে বড় বড় ক্যাম্পাসগুলোকে ইসলামী ছাত্র শিবিরকে কর্নার করার জন্য উঠে পড়ে লেগেছে। এর সাথে যুক্ত হয়েছে মিডিয়া ট্রায়াল। এর সাথে এত সোশ্যাল মিডিয়া ছিল না তখন, আমাদের কথাগুলো আমরা বলতে পারতাম না। মিডিয়া রাষ্ট্রে ক্ষমতায় যারা ছিল তাদের নিয়ন্ত্রণে এই মিডিয়াগুলো ছিল, যার ফলশ্রুতিতে আমাদেরকে ফ্রেমিং করা হয়েছিল। বলা হয়তো রক কাটা, আমাদেরকে বলা হয়তো, মানে আশ্চর্যের বিষয়, আমি কিন্তু এই সংগঠনে আসার আগে প্রশ্ন করতাম, আমি প্রশ্ন করছি যে শিবির কি রক কাটে? আমরা জানি শিবির হচ্ছে সন্ত্রাস। আমি এই প্রশ্ন করা পাবলিক। এখন ভাগ্যের নির্মম পরিহাস, এখন শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব আমার পালন করতে হচ্ছে। কিন্তু এই যে রিউমারগুলো প্রত্যেকটা জায়গায় সরানো হয়েছে এবং পরে আবার এই প্রশ্নের উত্তর আমাকেই দিতে হয়েছে, এইটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে করা হয়েছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের করা, কারো নামে বিচার করা, এই জিনিসগুলো তারা কখনো করতে পারে না। ইসলামী ছাত্র শিবিরের নামে আর কোনো অভিযোগ না পেয়ে ছাত্রদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য এবং পৃথিবীর বিভিন্ন দেশের কাছে আমাদেরকে সন্ত্রাসী সশস্ত্র সংগঠন হিসেবে আইডেন্টিফাই করানোর জন্য তারা কুচক্রী মহল নানা ধরনের অপপ্রচার চালিয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদ গঠন করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অস্পৃশ্য ঘটনা, নিজেরা মারামারি করে নিজেদের দলের নেতাকে হত্যা করে ছাত্র শিবিরের উপরে চাপিয়ে দিয়ে এরপরে আমাদেরকে এই ক্যাম্পাসগুলোতে পরিবেশ পরিষদ গঠন করে প্রশাসন যন্ত্র একসাথে মিলে আমাদেরকে এই ক্যাম্পাসে নিষিদ্ধ করেছিল। দুর্ভাগ্য, জুলাই পরবর্তীতে এসেও আমরা যখন এই ক্যাম্পাসে আবার আলোচনায় বসেছিলাম সব ছাত্র সংগঠনের সাথে, তখন যারা ডাকসু নির্বাচনে 68টা ভোটও পায় না, তারা আমাদের বলছিল ছাত্র শিবির এই জায়গায় রাজনীতি করতে পারবে কিনা সেটা আগে সিদ্ধান্ত দিতে হবে প্রশাসনকে। তখন আমরা তাদের কোনো উত্তর দেই নাই। আমাদেরকে 30টা সংগঠন একসাথে ডাকলে 29টাই আমাদের গালি দিত। ছাত্র শিবির থাকলে আমরা থাকবো না, ওরা থাকতে পারে কিনা, ওদের রাজনীতি করার অধিকার আছে কিনা, হ্যান আছে কিনা, ত্যান আছে কিনা, আমরা কোনো কথা বলি নাই। আমরা বলছি উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক দাসের জীবন সংকীর্ণতা, আমরা শহীদি দরজা চাই, শহীদি মৃত্যু চাই, নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমরা তো শহীদি তামান্না নিয়ে চলি। আমাদের সহনশীলতা এবং আমাদের স্বাভাবিক গঠনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে। আপনাদেরকে ইসলামী ছাত্র শিবিরের 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই। এই কাফেলায় আপনারা যারা সমবেত হয়েছেন, আরও নতুন ভাইদেরকে আপনারা এখানে আহ্বান জানাবেন। এই কাফেলায় আমরা সবাই মিলে একসাথেই যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।